ব্যোমকেশবাবু, আপনি কিছু কি বুঝতে পারছেন দেখে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর সব থেকে বড় কথা হলো, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। যদিও ঘরের দরজার লকটা কিন্তু ভেতর থেকে লক, অর্থাৎ বাইরে থেকে খোলা যায় না। তবে বাইরে থেকে বন্ধ করলে ভেতর থেকে বন্ধ হয়ে যায়, তবে ভেতর থেকেও খোলা যায়। কিন্তু সেটাই যদি হয়, তাহলে অপরাধী ঘরের ভেতর ঢুকলো কি করে? আমি রায়বাবুর কথা শুনে তার দিকে তাকালাম। তিনি জানলার ধারে দাঁড়িয়ে বিছানার উপরে শুয়ে থাকা মৃতদেহ দুটোকে ভালো করে দেখছেন। ব্যোমকেশ কিন্তু মৃতদেহের দিকে দেখছিল না, সে ঘরের মধ্যে ঘুরছিল। এই ফাঁকে ঘরের একটা বর্ণনা দিয়ে রাখি। সোজা যে দরজাটা এখন খোলা দেখতে পাচ্ছি, তার উল্টো দিকে একটা বড় জানলা রয়েছে। মাঝামাঝি দেওয়ালের দিকে একপাশে একটা খাট, সেই খাটের ওপর এখন পড়ে রয়েছে দুটো মৃতদেহ। ঘরের একপাশে আলমারি, আয়না, দেওয়ালে একটা ছবি ঝুলছে। তাছাড়া একপাশে একটা ছোট টেবিল রয়েছে, তার ওপর কিছু বইপত্র দেখেই বোঝা যায় সেইগুলো ছোটদের বই। ঘরের একপাশে একটা স্টিলের গ্লাস পড়েছিল। আমি সেটার দিকে এগিয়ে গিয়ে তুলতে যেতেই ব্যোমকেশ বলে উঠল, ওহে অজিত, ওটাতে হাত দিও না, বলা যায় না কোথায় কি থাকতে পারে। আমি নিরস্ত্র হলাম। এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে বুঝলাম ঘরের মধ্যে এসব ছাড়া আর উল্লেখযোগ্য তেমন কিছুই নেই। খাটের তলায় বেশ কিছু জিনিসপত্র রয়েছে, তবে সেগুলোও সাধারণ। ব্যোমকেশের গলা শুনে তার দিকে তাকালাম। আমার অনুমান সমস্তটাই ঠিক বলা যায় না রায়বাবু, কিন্তু তবুও কোথায় যেন একটা খটকা থেকেই যাচ্ছে। কেন? খটকা কিসের? মৃতদেহ একবার ভালো করে দেখুন। মৃতদেহগুলো এত সুন্দরভাবে আর পরিপাটিভাবে শুয়ে রয়েছে যে ব্যাপারটা দেখেই বড্ড খটকা লাগছে। কারোর যদি মৃত্যু হয়, তাহলে এত সহজভাবে আর সুন্দরভাবে কেউ কি বিছানায় শুয়ে থাকতে পারে? বিশেষ করে বাচ্চা মেয়েটির ক্ষেত্রে। কিন্তু তাতে আবার কি হলো? মৃতদেহের শরীরে যে বিষক্রিয়া হয়েছে তার অনুমান আমরা করছি, কিন্তু তার সত্যতা তো এখনো। আরও কিছু বলতে যাচ্ছিলেন রায়বাবু, তার আগে হাতে গ্লাভস পরা অবস্থায় ব্যোমকেশ এগিয়ে এসে মেয়েটির ঠোঁটের দিকে আঙুল দেখালেন। তার ঠোঁট সামান্য নীল হয়ে আসতে শুরু করেছে এর মধ্যে। সেটা দেখে রায়বাবু বললেন, আমিও দেখেছি, কিন্তু আমার মনে হচ্ছে এটা অন্য কোনো ব্যাপার। এই এলাকায় কিন্তু বেশ কিছুদিন ধরে চোরের উপদ্রব বেড়েছে। আচ্ছা, চোরের উপদ্রব বেড়েছে, কিন্তু আলমারি থেকে যদি কিছু বেরিয়ে থাকে তার ধারণা তো আমরা করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত এ বাড়ির মালিক অর্থাৎ মিস্টার সরকার এখানে আসছেন। ততক্ষণ তো কিছুই বোঝা যাবে না। ভদ্রলোককে তো আজ সকালেই খবরটা দেওয়া হয়েছে। তিনি তো বলেছিলেন খুব তাড়াতাড়ি এসে পড়বেন। আসলে উনি নাকি তার ব্যবসার কাজে একটু বাইরে গিয়েছেন, তাই হয়তো। এতক্ষণ পরে আমি প্রথম কথা বললাম, কিন্তু মিস্টার সরকার যদি ব্যবসার কাজে বাইরে গিয়ে থাকেন আর এর মধ্যে যদি চোর এসে থাকে, তাহলে ছুরি কিংবা অন্য কোনো অস্ত্র তো কাজে লাগাতে পারতো ওদের মারার জন্য। বিষ দিতে গেল কেন? ব্যোমকেশ যেন আমার এই কথাটারই অপেক্ষায় ছিল। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই বলল, আমিও সেটাই বলতে চাইছি রায়বাবু, বিষ ব্যবহার করতে যাবে কেন? বিশেষ করে সেক্ষেত্রে মৃত্যু হতে সময় লাগবে। তাছাড়া বিষটা শরীরে প্রবেশ করার জন্য তো কিছু একটা প্রয়োজন। আপনার কি অনুমান? অপরাধী চোর নয়, আর না হলে এই খুনের সাথে চুরির কোনো সম্পর্ক নেই। দুটি আলাদা আলাদা জিনিস। অর্থাৎ আপনি বলতে চাইছেন চোর চুরি করেছে আর খুনি খুন করেছে, কিন্তু দুজনের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এমনটা কি হতে পারে? ব্যোমকেশ ততক্ষণ জানলার কাছে এগিয়ে গিয়েছিল। জানলা দিয়ে বাইরের দিকে তাকালে ছোট একটা রাস্তা দেখা যায়। তারপরে সেই রাস্তাটা থেকে বেরিয়ে বাইরে বড় রাস্তার সঙ্গে মিশেছে। জায়গাটা একটু ভেতরের দিকে, আশেপাশে বেশ কয়েকটা ঘরবাড়ি রয়েছে। এই দিনের বেলাতেও সূর্যের আলো পুরোপুরিভাবে জানলা দিয়ে ঢুকতে পারেনি। হতে পারে, বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে ব্যাপারটা হতে পারে। যেমন ধরুন, খুন আগে হয়েছে, তারপরে বাড়িতে চলে এসেছে চোর। চোর এসে বিনা বাধায় চুরি করে নিয়ে গেছে, অথবা চুরিটা হয়েছে আগে,
চোর চুরি করে চলে যাওয়ার পরে কেউ এসে খুন করেছে, আর এর মধ্যে ভদ্র মহিলার আর তার মেয়ের ঘুম ভাঙেনি। আপনার এইসব অনুমানগুলো কিন্তু আমায় বড়ই বিব্রত করছে ব্যোমকেশবাবু। সে যাই হোক, মৃতদেহ কি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেব? ভদ্র মহিলার স্বামীর সঙ্গে কথা হয়েছে? তিনি কি বলছেন? মানে মিস্টার সরকারের এতে কি মত? টেলিফোনে কথা শুনে মনে হলো তিনি ভীষণ ভেঙে পড়েছেন, তবে তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন বলে জানিয়েছেন। তবে তার আগে পুলিশের যা যা করণীয় তা তো আমরা করতেই পারি। তাহলে আপনারা আপনাদের কাজ করুন, চলুন, আপাতত এখানকার কাজ আমার শেষ। আচ্ছা রায়বাবু, মিস্টার সরকার বাড়িতে ফিরলে আমায় একবার জানাবেন। মিস্টার সরকারের সঙ্গে আমায় একবার কথা বলতে হবে। আর মৃতদেহ প্রথমে কে দেখেছিল? এ বাড়িতে একটি কাজের মহিলা কাজ করে, তার নাম মালিনী। সে সকালে এসে ঘরের দরজায় ধাক্কা দেয়, কিন্তু ঘরের দরজাটা বন্ধ। ও হ্যাঁ, মনে রাখতে হবে ব্যোমকেশবাবু, নিচের দরজাতেও কিন্তু একইভাবে এর লক লাগানো রয়েছে। অর্থাৎ বাইরে থেকে দরজা খোলা যাবে না, কিন্তু বাইরে থেকে দরজা বন্ধ করা যাবে। যাই হোক, যখন ভেতর থেকে দরজা খোলে না তখন মালিনীর সন্দেহ হয়, কারণ মিস্টার সরকারের স্ত্রী সকালে তাড়াতাড়ি উঠে পড়েন। তখন মালিনী অনেক ডাকাডাকি শুরু করে, এমনকি জানলার কাছে এসে পর্যন্ত ডাকাডাকি করেও যখন কোনো সাড়া শব্দ পায় না, শেষে পাশের বাড়িতে গিয়ে একবার টেলিফোন করতে বলেন এই বাড়িতে। কিন্তু টেলিফোন করার পরেও যখন মিসেস সরকার কোনো উত্তর দেন না, তখন কিন্তু বাধ্য হয়েই সকলে মিলে তার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। উপরে ঘরে দরজা বন্ধ, ওই ঘরের দরজাও ভাঙার আগে তারা পুলিশকে খবর দেয়। তারপরে আপনি এসে ওই দরজা খোলেন? না ব্যোমকেশবাবু, প্রথমে আমি আসিনি, অন্য একটি কাজে আমায় যেতে হয়েছিল। খবর পেয়ে দুজন কনস্টেবল এখানে আসে। তারপর দরজা ভাঙার পরে যখন এমন দেখা যায়, তখন কনস্টেবল একজন এখানে পাহারায় থাকে, আর একজন আমায় আবার টেলিফোন করে তাড়াতাড়ি এখানে আসার জন্য বলে। তবে অন্য একটা কাজে ছিলাম বলে আমার আসতে বেশ খানিকটা সময়ও লেগেছিল। ব্যোমকেশের মুখে একটা চিন্তার ভাঁজ পড়ে। যে সময় আপনি এখানে ছিলেন না সেই সময় কনস্টেবল দুজন কি সবসময় মৃতদেহের কাছে ছিল? বিশেষ করে এই ঘরের দরজা ভেঙে ঢোকার পর থেকে ঘরের সমস্ত কিছুই কি তাদের কাছে আছে? আপনার আপত্তি না থাকলে আমি একবার কনস্টেবল দুজনের সঙ্গে কথা বলতে চাই। রায়বাবু মৃতদেহ পোস্টমর্টেমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। এবার এখানে মৃতদেহগুলোর সামান্য বর্ণনা দিয়ে রাখি। ঘরের বিছানার ওপর পাশাপাশি শুয়ে রয়েছেন দুজন, দুজনেই স্ত্রীলোক। তবে একজন মিসেস সরকার, তার বয়স দেখে মনে হলো 35-এর একটু বেশি হবে। আর একজন হলো মিস্টার সরকারের একমাত্র মেয়ে, তার বয়স ওই 11 কি 12 বছর হবে। এক পলক দেখলে মনে হবে দুজনে গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে। তাদের হাত দুটো শরীরের একপাশে রাখা, চোখের পাতা বন্ধ, নিঃশ্বাস পড়ছে না। একভাবে তারা চুপ করে শুয়ে রয়েছে। তবে তাদের ঠোঁটের কাছে এবং গোটা শরীরটা সামান্য নীল হয়ে আসতে শুরু করেছে। প্রবল বিষক্রিয়া হলেই এমনটা হতে পারে। সত্যি বলতে একটু অস্বস্তি হচ্ছিল ওই বয়সের একটা মেয়ে এইভাবে মারা গেছে দেখে। তবে পুলিশ এবং আশেপাশের লোকেরা সন্দেহ করছে পাড়ায় কয়েকদিন ধরে যে চোরের উপদ্রব হয়েছে এসব তাদেরই কাজ। কিন্তু ব্যোমকেশ যেন মনে করছে এসব চোরের কাজ নয়। আমার কিন্তু দুটো দিকই মনে হচ্ছে। একবার মনে হচ্ছে চোরের কাজ, আর একবার মনে হচ্ছে অন্য কারোর কাজ। ব্যোমকেশের সঙ্গে নিচে নেমেছি, কনস্টেবলের সঙ্গে কথা বললাম। একজন কনস্টেবল জানালো, স্যার সত্যি বলছি, মৃতদেহ ছেড়ে আমি একবারের জন্য কোথাও যাইনি। আমার সঙ্গে পবন ছিল, টেলিফোন করতে গেল থানায়, আমি ওখানেই ছিলাম স্যার। ভালো করে একবার ভেবে বলো তো, দরজা ভাঙার পরে ঘরে ঢুকে তোমরা ঠিক কী দেখলে? আমরা তো এসে দেখলাম বাড়ির কাছে বেশ কিছু লোকজন জড়ো হয়েছে। একটা কাজের মেয়ে এসে ভীষণ ভয় পেয়েছে, প্রায় কান্নাকাটি করছে। সেই আমাদের বলল যে ওপরের ঘরের দরজা খুলছে না। ঘরের দরজার কাছে গিয়ে দেখলাম দরজায় লক স্যার। আমি অমনি দরজা আগেও দেখেছি, তাই এসব ব্যাপারে খানিকটা জানি। আমি ওদের সবাইকে শান্ত হতে বলে পবনকে দিয়ে দরজাটা ভাঙলাম। অনেক চেষ্টা করেছিলাম স্যার দরজাটা আগে খোলার, কিন্তু কিছুতেই খোলা গেল না। দরজা ভাঙতেই সবাই হুড়মুড় করে দরজার কাছে চলে এলো।
তখন দেখলাম ঘরের ভেতরে ওরা দুজন বিছানায় শুয়ে রয়েছে, আর কিছুই নেই। তবে ঘরের ভেতরে কেমন যেন একটা গন্ধ ছিল। গন্ধ? কেমন গন্ধ? হ্যাঁ ও স্যার, কেমন যেন একটা গন্ধ ছিল স্যার, ঠিক বলতে পারবো না। তবে দরজা জানলা খোলার পরে সেই গন্ধটা আস্তে আস্তে কমে গেল। যেমন ধরুন একটা ফুলের গন্ধ, তবে বেশ গাঢ়। ক্লোরোফর্ম নয় তো? না হওয়ার কিছুই নেই, কিন্তু ক্লোরোফর্ম আসবে কোথা থেকে? আচ্ছা, তারপর? তারপর তো ওই কাজের মেয়েটা তাড়াতাড়ি ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি বারণ করলাম। তারপর আমার সঙ্গে ওরা ভেতরে ঢুকলো। বিছানার কাছে এগিয়ে গিয়ে বুঝতে পারলো যে ওরা আর বেঁচে নেই। কেন? তোমার হঠাৎ এরকম মনে হলো কেন? হ্যাঁ স্যার, কেন জানি না মনে হলো। কারণ অতক্ষণ ধরে আমরা ঘরের বাইরে ডাকাডাকি করলাম, দরজা ভাঙলাম, এত শব্দ হলো, যতই গভীর ঘুম হোক না কেন উঠে তো যাবে। বাচ্চা মেয়েটার তো ঘুম ভাঙার কথা, তাই না? আর না হলে ওই মহিলা তো উঠবে, কিন্তু কেউই উঠলো না। আর অমনভাবে শুয়ে আছে দেখেই মনে হলো মারা গেছে। তখনই আমি সবাইকে পেছনে সরিয়ে দিলাম। তারপর পবনকে বললাম থানায় ফোন করতে। আর আমি মৃতদেহের কাছেই ছিলাম স্যার, কাউকে তার সামনে আসতে দিইনি আমি। ঘরের আলমারিটা কি তখন খোলাই ছিল? আর ওই ঘরের জানলাটা তুমি খুলে দিয়েছো বললে, জানলায় ছিটকিনি দেওয়া ছিল? না স্যার, জানলাটার একটা পাল্লা খুলতে গিয়েই তো বুঝতে পারলাম যে জানলাটার গরাত কেউ কেটেছে। জানলাটার গরাতটা অনেক বড়, আর জানলাটাও বড়। মাঝামাঝি একটা গরাত ভালো করে কাটতে পারলে সেটা ভেঙে ঘরের ভেতরে ঢুকে আসা যাবে। আর ওই গরাতটা ভাঙা দেখে বুঝতে পারলাম যে ঘরের ভেতরে চোর এসেছিল। এদিকে আলমারিটাও খোলা ছিল। তার মানে তোমার কথাই ঠিক, ঘরে চোর এসেছিল আর তাই ক্লোরোফর্ম ব্যবহার হয়েছিল। কিন্তু ওই একটা গরাদ ভেঙে তারা ভেতরে ঢুকে আসলো, ওটুকু জায়গা দিয়ে তারা ঢুকতে পারলো? চোরের কাছে অনেক কিছুই থাকতে পারে অজিত, তাদের অনেক কায়দা জানা আছে। তাছাড়া ওই জানলার বড় গড়াদের ফাঁকা অনেকটাই বেশি, তাই মাঝামাঝি একটা গড়াত সরালে যে জায়গা হবে সেটা দিয়ে ভেতরে ঢুকে আসা যাবে। কিন্তু প্রশ্ন হলো, চোর যখন ঘরের ভেতর ঢুকেছে ততক্ষণে কি ওরা মারা গেছে, নাকি চোর চলে যাওয়ার পরে সে কাজটা করেছে? পবনকে ডাকবো স্যার? পবনের সঙ্গে একবার কথা বলে দেখবেন কি? যাও, ওকে নিয়ে এসো। এই কনস্টেবল গিয়ে আর একজন কনস্টেবলকে ডেকে নিয়ে এলো, মানে পবনকে ডেকে নিয়ে এলো। মিস্টার রায় কাজ বেশ ভালোই করেন। তিনি এরই মধ্যে বেশ কিছু পুলিশ নিয়ে এসেছেন। তারা গেটের বাইরে সবাইকে আটকাচ্ছে। বাড়ির ভেতরে দুজন কনস্টেবল ছিল, তাদের মধ্যে একজনকে এই কনস্টেবল ডেকে নিয়ে এলো। সে এসে ব্যোমকেশ আর আমার দিকে একবার তাকিয়ে সেলাম ঠুকল। আসলে রায়বাবুর সঙ্গে ব্যোমকেশ যে কাজ করছে তা তো আর আজকের নয়, প্রায় বছর দুয়েক হতে চলল। অনেকেই ব্যোমকেশকে চেনে। কনস্টেবল হাসি মুখে বলল, স্যার, আমি মৃতদেহ দেখার পরেই টেলিফোন করতে চলে গিয়েছিলাম। তারপর এসে দেখলাম সবাই বাইরে রয়েছে, আমরাই ভেতরে ছিলাম। ঘরের ভেতর কাউকে ঢুকতে দিইনি স্যার, যতক্ষণ না। ব্যোমকেশ হাসল, তারপর বলল, তুমি জানো তাই না কখন আমি কি জিজ্ঞাসা করব? আচ্ছা, সেসব কথা না হয় থাক, আমায় একটা কথা ভালো করে বলো তো। ওই যে জানলার গড়াতটা ভাঙা ছিল, সেখান থেকে একজন ভেতরে ঢুকে আসতে পারে বলে তোমার মনে হয়? যদি চেহারা একটু রোগা হয় তাহলে আরামসে ঢুকে আসতে পারবে স্যার। তেমন হলে আমি আপনাকে দেখিয়ে দেব, আর কিভাবে ঢুকতে হয় সেটাও দেখিয়ে দেব। আরে ওটা তো দোতলার ঘর, নিচের দিকে একতলার জানলার ওপরে কার্নিশ রয়েছে না? সেই কার্নিশের ওপরে উঠলেই তো ওপরের দিকে উঠা যায়। কিন্তু কনস্টেবল কথাটা বলতে বলতে হঠাৎ চুপ করে যাওয়ায় আমি একটু অবাক হলাম। আবার সে বলল, তার জন্য তো ঘরের ছিটকিনিটা খোলা থাকতে হবে, না হলে যতই গড়াত কাটুক না কেন, পাল্লা বন্ধ থাকলে ঘরের ভেতরে ঢুকবে কি করে? সে না হয় খোলা যাবে, কিন্তু এখনও একটা সমস্যা থেকে যাচ্ছে। চোর বিষ দিয়ে খুন করতে যাবে কেন? বুঝতে পারছিলাম ওই বিষক্রিয়ার ব্যাপারটা কোনোভাবেই ব্যোমকেশ মেনে নিতে পারছে না। রায়বাবু আর বাকি দু একজনের সঙ্গে কথাবার্তা বলে আমরা বেরিয়ে আসতে যাব, এমন সময়
পুলিশের জিম্মায় থাকা মালিনীকে দেখা গেল। আমরা দুজন এগিয়ে যেতেই মালিনী হাউমাউ করে কেঁদে কেঁদে বলল, আমি গরিব মানুষ বাবু, এই বাড়িতে কাজ করে দুটো টাকা পেতুম, কিন্তু এই সব কিছুর মধ্যে আমি নেই বাবু, আমি কিছু জানি না। দেখুন না, আমার ধরে রেখেছে, শুধু 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 ওরা আমার ভাবে ধরে রেখেছে। আমি সত্যি কথা বলতেছি, আমি সত্যি জানি না। তোমায় ধরে রেখেছে বাড়ির ব্যাপারে আর মিসেস সরকারের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। তোমায় অপরাধী হিসাবে ধরে রাখেনি। তোমার কোনো ভয় নেই। যদি তুমি কিছু করে না থাকো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আমার একটা কথা বলো তো, তুমি এই বাড়িতে কতক্ষণ থাকো? মালিনী বেশ জোরেই কান্না জুড়েছিল। এবার ব্যোমকেশের কথায় কান্নার শব্দ কমে এলো। সে বলল, আমি আমি সকালে আসি, অনেক সকালে, তারপর দুপুরে চলে যাই, আবার বিকেলে এসে সন্ধে পর্যন্ত থাকি। কাল বিকেলে যখন তুমি এসেছিলে তখন সব কিছুই কি স্বাভাবিক ছিল? কোনো কিছু অন্যরকম লক্ষ্য করেছিলে? না, সব কিছু তো আগের মতোই ছিল, কিন্তু তখন কি আর জানতাম বৌদিমণি এভাবে তার মেয়েটাকে মেরে ফেলবে। এতক্ষণ পরে মালিনীর কথায় একটা অদ্ভুত সম্ভাবনা আমাদের মাথায় এলো। তাহলে কি গোটা ঘটনাটাই আত্মহত্যা? কি বললে? তোমার মনে হচ্ছে তোমার বৌদিমণি মানে মিসেস সরকার আত্মহত্যা করেছে? কিন্তু এমনটা মনে হচ্ছে কেন? মালিনী কি যেন ভাবার চেষ্টা করলো, তারপর বলল, কয়েকদিন আগে দাদাবাবু আর বৌদিমণির মধ্যে খুব ঝগড়া হয়েছিল। আসলে দাদাবাবুর সঙ্গে বৌদিমণির খুব একটা ঝগড়া হয় না, কিন্তু এবার বেশ বেশ বড় ঝগড়াঝাটি হয়েছিল। সেটা আমি বুঝতেও পেরেছিলাম। আমার সামনে ওরা খুব খুলে তেমন কিছুই বলতো না। আসলে দুজনেই খুব চাপা স্বভাবের, তো মেয়েটার সামনে ওরা ঝগড়া করতে চায় না, কিন্তু আমি বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে। মালিনীর কথা শুনে ব্যোমকেশ যে সন্দেহ বোধ করছে সেটা বুঝতে পারছিলাম। ব্যোমকেশ পুলিশের কাছ থেকে মালিনীকে এক পাশে নিয়ে গেল। তারপর বেশ কিছুক্ষণ মালিনীর সঙ্গে ব্যোমকেশ কথাবার্তা বলল। আমি খানিকটা দূরে দাঁড়িয়েছিলাম, তাই তাদের কথাবার্তা কি হচ্ছে তা আমি শুনতে পাচ্ছিলাম না। তারপর দেখলাম মালিনী হাত নেড়ে উত্তেজিতভাবে কিছু একটা বলছে ব্যোমকেশকে। বেশ কিছুক্ষণ কথা বলার পর মালিনীকে আবার পুলিশের কাছে নিয়ে এলো ব্যোমকেশ। রায়বাবু আমাদের সঙ্গে বাইরে বেরিয়ে এসেছে। ব্যোমকেশবাবু, এই মেয়েটিকে তো নিয়ে যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য, আর কোনো একটা সাক্ষীকে তো রাখতেই হবে, বুঝতেই পারছেন। বেশ, নিয়ে যান। আর একবার কিছু বিষয়ে খোঁজ করতে হবে, কারণ আমার মনে হয় এ বাড়িতে কাল রাতে চোর এসেছিল। মালিনী আর আগের মতো কান্নাকাটি করছিল না। সে বোধহয় বুঝতে পারছিল জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় যেতে হবে। কিন্তু ব্যোমকেশকে দেখলাম রায়বাবুর এক পাশে গিয়ে আবার কিছু একটা বলে এলো। একটু পরেই রায়বাবু পুলিশের দল এবং মালিনীকে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে গোটা বাড়ি বন্ধ করে দিয়ে গেল। আমরা পথে নামতেই ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, এই গোটা কেসটায় তুমি এখনো পর্যন্ত কি অনুমান করতে পারছো বলো তো? ব্যোমকেশ একটা হাই তুলতে তুলতে বলল, আমি কিছুই অনুমান করতে পারছি না অজিত। এটা চুরিও হতে পারে, আবার এমনটাও হতে পারে আত্মহত্যা করেছে মিসেস সরকার। পুলিশ তদন্ত করছে যখন, তাহলে পুলিশ নিশ্চয়ই এর সমাধান বার করবে। এসব কি আর আমার কাজ? তাছাড়া মাত্র একবার গোটা ব্যাপারটা দেখেছি। সময় লাগবে অজিত, সময় লাগবে। যখনই ব্যোমকেশ এমন কথা বলে তখনই আমি বুঝতে পারি যে সে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। সে রায়বাবুর সঙ্গে আলাদা করে কথা বলেছে, মালিনীর সঙ্গেও আলাদা করে কথা বলেছে। তারপরেই মালিনী কেমন চুপ হয়ে গেছে। রায়বাবুও নিশ্চয়ই কিছু একটা আন্দাজ করতে পেরেছে। তাই বললাম, তুমি যদি ডালে ডালে চলো ব্যোমকেশ, তাহলে আমিও চলি পাতায় পাতায়। সে আমায় বলবে না সেটা বলো, তাতে আমার আপত্তি কিছু নেই, কিন্তু তুমি বুঝতে পারোনি এটা তো আর হতে পারে না। না অজিত,
সত্যি গোটা কেসটায় আমি তেমনভাবে কিছুই বুঝতে পারিনি, তবে আমারও সেই ধারণাটাই সবচেয়ে ঠিক বলে মনে হচ্ছে। চোর আর খুনি দুজন আলাদা, কিন্তু চুরি করার একটা মোটিভ না হয় রয়েছে, কিন্তু খুনের মোটিভ কি? এদের দুজনকে খুন করে কার কী লাভ? মালিনী যা বলছে সে কথা যদি ধরে নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই এমন কোনো একটা ঘটনা ঘটেছিল যাতে মিস্টার সরকার আর মিসেস সরকারের মধ্যে তুমুল একটা সমস্যা দেখা দেয়। তাহলে সেই সমস্যার কারণ কি এই খুনি? আচ্ছা, তুমি কি তাহলে মিস্টার সরকার আর মিসেস সরকারের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কথা ভাবছো? হতেই পারে অজিত, না হওয়ার মতো কিছুই নেই। এখন বিশ্বাস কাউকেই করা যায় না। চোখের সামনে তুমি যা দেখছো তার সবটাই সত্যি এমনটা হতে পারে না। তবে মিস্টার সরকার না ফেরা পর্যন্ত কিছুই বোঝা যাবে না। কিন্তু তিনি এত দেরি করছেন কেন? তিনি যে কোথায় গিয়েছেন ব্যবসার কাজে, সেটাই তো জানা হলো না। সেদিন দুপুরে মিস্টার সরকার এলেন আমাদের বাড়িতে। আমরা বসার ঘরে বসে কথা বলছিলাম, এমন সময় হরিদা এসে জানালো একজন এসেছে। তাকে ঘরে আসতে বলতেই ঘরের পর্দা ঠেলে ঢুকলেন একজন ভদ্রলোক। মাঝারি আকারের চেহারা, খুব মোটাও নয়, চোখে চশমা, মাথার চুল ঢেউ খেলানো, মুখে একটা আভিজাত্যের ভাব রয়েছে। তাছাড়া পোশাক আশাকও বেশ পরিপাটি। তিনি ঘরে ঢুকেই গম্ভীর অথচ নম্র গলায় বললেন, নমস্কার ব্যোমকেশ বাবু, আমি বিপিন সরকার। বাড়ি বেড়েই পুলিশের কাছে গিয়েছিলাম, জানতে পারলাম আপনি এই কেসটার তদন্ত করছেন, তাই পুলিশই আপনার কাছে আসতে বলল। ব্যোমকেশের ইশারায় তিনি সামনের চেয়ারে বসলেন। হরিদা ঘরে ঢুকেছিল। হাতের ইশারায় 3 কাপ চায়ের কথা বলে দিতেই সে আবার বেরিয়ে গেল। কি থেকে কি যে হয়ে গেল ব্যোমকেশ বাবু, কিছুই বুঝতে পারছি না। চোর বাড়িতে ঢুকে চুরি করেছে তাতে আমার আপত্তি নেই, কিন্তু তাই বলে আমার মেয়েটাকে আর আমার স্ত্রীকে... আচ্ছা বিপিনবাবু, আপনার ব্যবসাটা কিসের বলুন তো? কাঠের ব্যবসা। কাঠ আমদানি করে একটা গুদামে স্টক করে রাখি, তারপর সেখান থেকে আবার বাইরে বিক্রি করি। বড় বড় কাজ ছাড়া আমাদের কাজ নেওয়া হয় না, বুঝতেই পারছেন। তাই এই কাজে আমায় বেশিরভাগ সময়টা বাইরেই থাকতে হয়, বাড়িতে খুব কমই থাকি। বেশ, এবার সোজাসুজি কাজের কথায় আসি। আপনার স্ত্রী এবং মেয়ের খুন কোনো চোর করেছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় তার পেছনে অন্য কারোর হাত রয়েছে, এবং এই খুনের পেছনে অন্য মোটিভ একটা রয়েছে। মিস্টার সরকার ব্যোমকেশের কথায় অবাক হয়ে গেলেন। বললেন, কি বলছেন ব্যোমকেশ বাবু? আমার স্ত্রীকে আর মেয়েকে তাহলে কি খুন করলো? হ্যাঁ, কে খুন করলো? আমার মনে হয় আপনি জানেন আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ছিল কিনা। তৃতীয় ব্যক্তি মানে আপনি কি বলতে চাইছেন ব্যোমকেশ বাবু? আপনার বাড়ির কাজের লোক মালিনী কিন্তু দিন কয়েক আগে আপনাদের মধ্যে বেশ একটা ঝগড়ার আভাস পেয়েছিল, এবং এর কেন্দ্রবিন্দুতে যে অন্য কোনো এক তৃতীয় ব্যক্তি রয়েছে সে কথাও সে জানিয়েছিল। তবে পুরোপুরি ব্যাপারটা কি তা সে জানে না, তাই আমায় সেভাবে জানাতে পারেনি। আপনি যদি মিথ্যে বলেন তাতে কিন্তু আপনার লোকসান, আমাদের তদন্ত করতে সমস্যা হবে। মিস্টার সরকার মাথা নিচু করলেন, যেন মনে হলো তিনি খানিকটা লজ্জিত বোধ করলেন। তারপর কোনো রকমে বললেন, ঠিকই বলেছেন আপনি, তৃতীয় ব্যক্তি তো ছিল। আসলে আমায় তো ব্যবসার কাজে প্রায় সব সময় বাইরে থাকতে হয়, বাড়িতে তো আমি থাকতে পারি না। তার মধ্যে আমার স্ত্রীর সাথে মানে আসলে যে কে সেটা আমি ঠিক জানি না, তবে কানাঘুষো একটু শুনছিলাম। তারপরে একদিন আমি তাকে সরাসরি জিজ্ঞেস করি, তাই নিয়ে সেদিন একটু কথা কাটাকাটি হয়। তবে মালিনী যে সমস্ত কিছু শুনেছে সে কথা আমি বুঝতে পারিনি। আচ্ছা বিপিনবাবু, আপনি কি মনে করেন এই তৃতীয় ব্যক্তিটি? আমি কথাটা শেষ করতে পারলাম না, তার আগেই ব্যোমকেশ বলে উঠল, তার ব্যাপারে আপনি খোঁজখবর কিছু নিয়েছিলেন? মানে কে এই তৃতীয় ব্যক্তি যার সঙ্গে আপনার স্ত্রীর... না ব্যোমকেশ বাবু,
তারপর তো আমি কোনো খোঁজ খবরই করতে পারিনি, গুজব বলে উড়িয়ে দিয়েছিলাম। আপনার স্ত্রীকে সন্দেহ করার নির্দিষ্ট কোনো কারণ আছে আপনার কাছে? কিছু চিঠিপত্র পেয়েছিলাম ওর কাছে, তবে সেগুলো তারপরে আর কোথায় যে লুকিয়ে রেখেছিল কিংবা পুড়িয়ে দিয়েছিল কিনা তা আমি জানি না। কিন্তু এমন কাজ কে করবে বলুন তো? আমার মেয়েটাকেও তো। কাজটা যেই করে থাকুক না কেন, আমরা তাকে ঠিক খুঁজে বার করব। তবে আপনার কাছ থেকে এখানে একটা সাহায্য প্রয়োজন। আপনি এই কদিন কোথায় গিয়েছিলেন সেটা জানাতে হবে। আপনি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন সেটা বলেছেন, কিন্তু সেটা কোথায়? আমার ব্যবসার কারণেই 2-3 দিনের জন্য রানাঘাটের কাছে যেতে হয়েছিল। সেখানেই আমাদের একটি গুদাম রয়েছে, সেখানেও কাঠ জমা রাখা হয়। একটা বড় অর্ডার ছিল, তাই সেখানে ব্যবস্থাটা একটু দেখাশোনা করতেই। আপনার সঙ্গে আপনার স্ত্রীর শেষবার কখন কথা হয়েছে? কালই কথা হয়েছিল, সন্ধ্যের দিকে। তখন তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলেন, কিংবা সে ভয় পেয়েছিল এমন কিছু? মিস্টার সরকার মাথা নাড়িয়ে না বললেন। ব্যোমকেশের মুখের কাছে দুটো হাত। সে গভীরভাবে কিছু একটা ভাবছে। এবার একটা অদ্ভুত প্রশ্ন করল সে। রানাঘাট থেকে এখানে আসতে তো খুব বেশি সময় লাগার কথা নয়, তাহলে আপনার এতটা সময় লাগলো কেন? আসলে খবরটা আমি সকালে পেলেও রানাঘাট থেকে আমি একটা কাজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর খবরটা পুলিশ আমায় ওখানকার গুদামের অফিসে যে টেলিফোনটা রয়েছে সেখানে ফোন করে জানায়। সেখানে ফিরে আসতে আমার খানিকটা সময় লেগেছে। আপনার কাউকে সন্দেহ হয় না, তার মানে আপনার স্ত্রীর খুনের ব্যাপারে আপনার দিক থেকে সন্দেহ করার মতো কেউ নেই। কি করে জানবো বলুন? আমি তো বেশিরভাগ সময় থাকিই না, তাই এমন যদি কিছু হয়ে থাকে সে ব্যাপারে তো আমার জানার কথা নয়। মিস্টার সরকার আরও কিছুক্ষণ একথা ও কথা বলে তারপর বেরিয়ে গেলেন। যাওয়ার আগে বারবার ব্যোমকেশকে অনুরোধ করে গেলেন অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। তবে ব্যোমকেশ যেন আরও বেশি চিন্তিত হয়ে পড়েছিল। তিনি বেরিয়ে যেতেই আমি বললাম, এই কি ব্যাপার বলো তো? মিস্টার সরকারের কথায় তোমার চিন্তা কমার বদলে তো আরও বেড়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ অজিত, চিন্তাটা বেড়ে গেল। এই তৃতীয় ব্যক্তিটি কে? হঠাৎ করে এই তৃতীয় ব্যক্তিটি মিসেস সরকার এবং তার মেয়েকে খুন করতে যাবে কেন? তার মোটিভ কি এর পিছনে? মোটিভ বলতে তার ব্যাপারে জানতে পেরে গিয়েছিলেন, আর তাই নিয়েই হয়তো কোনো ঝামেলা। কিন্তু যদি সত্যি তেমন কিছু হতো এবং মিস্টার সরকার তাকে চিনত, তাহলে তিনি তার নাম বলবেন না কেন? এমন একটা ব্যাপার ঘটেছে যখন, তখন অজিত এখানে তো আর লুকিয়ে রাখার মতো কিছু নেই। হয় মিস্টার সরকার তাকে চেনেন না, আর না হয় তিনি অন্য কিছু ভাবছেন। ব্যোমকেশ আর কিছু বলল না, বেশ কিছুক্ষণ চুপচাপ রইল। আমি একসময় অধৈর্য হয়ে প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, কেসটা কোন দিকে গড়াচ্ছে বলো তো? এই মিস্টার সরকার আর তার মেয়ের মৃত্যুটা হলো কেন? আর চোর যদি বাড়িতে আসে তাহলে তো চোর জানলার পথ দিয়ে এসেছে, কিন্তু চোর টাকা পয়সা ছাড়া আর কি কিছু চুরি করেছে? এই সমস্ত তো কিছুই জানা গেল না। আর সবচেয়ে বড় কথা হলো, খুনটা কে করলো, কেন করলো, তার কি কোনো সূত্র তুমি বার করতে পেরেছ? ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে গম্ভীর গলায় বলল, তৃতীয় ব্যক্তির আগমনে কিন্তু সমস্ত কিছু ভেঙে চোরের তছনছ হয়ে যায়, বুঝলে অজিত? যদি মিসেস সরকার আর মিস্টার সরকারের জীবনে এমন কেউ না আসতো, তাহলে হয়তো কিছুই হতো না। সবটাই ভালো ছিল, শুধু শুধু মাঝখান দিয়ে দুটো খুন হয়ে গেল। কিন্তু কথা হলো, খুনটা করলো কে? সেই তৃতীয় ব্যক্তি না অন্য কেউ? এবার আমার মাথা কেমন এলোমেলো হয়ে আসছিল। আরে তুমি আবার এর মধ্যে অন্য কাউকে কোথা থেকে পাচ্ছ? একে তো তৃতীয় ব্যক্তি, তার উপর চোর, আর তার উপর তুমি আবার আরেকজনকে ভাবছো। আচ্ছা অজিত, ওই পাড়ায় বেশ কিছুদিন ধরে চুরি হচ্ছে এমন একটা কথা শোনা গেছিল, তাই না? এক মিনিট, রায়বাবুর সঙ্গে একবার কথা বলতে হবে। ব্যোমকেশ রায়বাবুকে টেলিফোন করল। অপর প্রান্ত থেকে গলাটা বোধহয় রায়বাবুর ছিল না।
তাই ব্যোমকেশ রায়বাবু ফিরলে তাকে ফোন করতে বলে টেলিফোনটা রেখে দিল। আমি বললাম, হঠাৎ করে কি হলো তোমার? দেখো, চোর চুরি করতে এসে ঘরে ক্লোরোফর্ম স্প্রে করেছিল, তাই দরজা আর জানলাটা বন্ধ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে সামান্য গন্ধ থেকে গিয়েছিল। কড়া ক্লোরোফর্ম ঘরের ভেতর প্রবেশ করলে এমনটা হবে সেটা স্বাভাবিক, কিন্তু চোর নিশ্চয়ই ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে রেখেছিল, জানলাটাও বন্ধ করে রেখেছিল, যাতে পাশের বাড়ি থেকে কেউ দেখতে না পারে। ওই পাড়ায় ইতিমধ্যে চোরের উপদ্রব হচ্ছিল, রাতের বেলা সকলেই সজাগ থাকবে। এবার সমস্যা হলো, ঘরের দরজার ছিটকিনিটা খোলা থাকলো কেন? মিসেস সরকার তার মেয়েকে নিয়ে রাতের বেলা একা ঘুমাবেন, নিশ্চয়ই তিনি সমস্ত কিছু ভালো করে বন্ধ করে দেবেন। তাহলে আরও একটা কথা, এই ঘরের দরজাগুলো তো সমস্তটাই ভেতর থেকে বন্ধ ছিল। যদিও বাইরে থেকে বন্ধ করা যায়, কিন্তু বিষক্রিয়া হতে পারে এমন খাবার থেকেও তো হতে পারে। তারা যে খাবার খেয়েছিল সেই খাবারে যদি... ও বাড়িতে যা যা খাবার পাওয়া গেছে তার সমস্ত কিছুই পাঠিয়ে দেওয়া হয়েছে টেস্ট করে দেখার জন্য। খাবারে কোনো বিষ থাকলে সেটাও জানতে পারার কথা, কিন্তু ব্যাপারটা অদ্ভুত, খাবারজাত দ্রব্যের কোনো কিছুতেই বিষ পাওয়া যায়নি। তাহলে কি করবে ব্যোমকেশ? অপরাধীকে ধরতে গেলে অপরাধীর মতো করে ভাবতে হবে। মিসেস সরকার আর তার মেয়েকে খুন করে কার সবচেয়ে বেশি লাভ ছিল, সেদিক থেকে ভাবলেই গোটা ব্যাপারটা বেরিয়ে আসবে। ঠিক তখনই টেলিফোনটা বেজে উঠল। রায়বাবু টেলিফোন করেছে। টেলিফোনে ব্যোমকেশের সঙ্গে তার বেশ কিছুক্ষণ কথা হলো। আমি উঠে পাশের ঘরে চলে গেলাম। বিকেলের দিকে ব্যোমকেশের সঙ্গে আরেকবার বেরোতে হলো। আমাদের গন্তব্য থানা। থানায় গিয়ে রায়বাবুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে আমরা যখন বেরোলাম, তখন সন্ধে হয়ে এসেছে। বাইরে বেরিয়ে ব্যোমকেশকে বললাম, আমরা কোথায় যাচ্ছি? মালিনীর বাড়িতে। এখন মালিনীর বাড়িতে? কেন? চোরকে ধরতে হবে না? সে কি, মালিনী কি তাহলে এই সমস্ত কিছু করেছে? ওই মিসেস সরকার আর তার মেয়েকে খুন করেছে এবং তার সঙ্গে... হ্যাঁ, সেই এই সমস্ত কিছু। কথাটা ব্যোমকেশ শেষ করল না। আমরা পুলিশের গাড়িতে মালিনীর বাড়িতে আসতেই মালিনী আমাদের দেখে বেশ অবাক হয়ে গেল। বলল, হে কি, আপনারা এখানে? তোমায় যে একবার আমাদের সঙ্গে থানায় যেতে হবে মালিনী। আমি 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 কি করেছি? মিসেস সরকার আর তার মেয়ের ঘরের জানলার ছিটকিনিটা তুমি তো ভেতর থেকে অকেজো করে দিয়েছিলে, তাই না? ব্যোমকেশের কথায় মালিনী চমকে উঠল মুহূর্তের জন্য। তারপর দৌড়ে ঘরের ভেতরে ঢুকতে যাবে, এমন সময় মালিনীকে চেপে ধরা হলো। কথাবার্তা শুনে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো একজন। তার রোগা লম্বা চেহারা। সে আমাদের দেখে কিন্তু পিছনের দিকে দৌড়ে পালাতে গেল, কিন্তু কনস্টেবল ততক্ষণে তাকে ধরে ফেলল। অনেক পালাবার চেষ্টা করল সে। এগিয়ে গিয়ে তার গালে একটা চড় মারতেই সে শান্ত হলো। রায়বাবু ধমক দিয়ে বললেন, অনেক জ্বালিয়েছিস, ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে খুব চুরি করে বেড়াচ্ছিস তুই। সন্দেহ আমার হয়েছিল, তাই খবরাদির কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম এই এলাকায় ওইভাবে কে চুরি করে। একমাত্র সেটা জানাটাই গুরুত্বপূর্ণ ছিল। তারপরে যখন জানতে পারলাম পটলা এবং মালিনীর বাড়ি বেশ কাছাকাছি, তখন কেমন যেন একটা খটকা লাগলো। আর এও বুঝতে পারলাম মালিনী পটলাকে বেশ ভালোভাবেই চিনত। তারপরে যখন দেখলাম যে কটা বাড়িতে চুরি হয়েছে সমস্ত বাড়িতেই কাজের লোক রয়েছে, তখন গোটা ব্যাপারটা আরও সহজ হয়ে গেল। প্রতিটা চুরির আগে এক ধরনের ক্লোরোফর্ম স্প্রে করে ঘরে ঢুকে চুরি করা হয়েছে, যাতে সহজে কেউ কিছু বুঝতে না পারে। আর প্রত্যেকটা ঘরে পরীক্ষা করে দেখা গেছে প্রতিটা ঘরের ছিটকিনিটা অকেজো হয়ে গিয়েছিল শুধুমাত্র ওই দিনটিতে। নিজের বাড়ির ছিটকিনি কেউ নিজে খারাপ করবে না, কাজের লোক ছাড়া। ব্যাস, ছোট্ট একটা কাজ, কোনো সন্দেহ নেই। অথচ চুরির বখরা কিছু পাওয়া যাবে না। এইভাবেই এই পটলা আর বাকিরা কাজ করে চলেছিল। পুলিশের জিম্মায় পটলাকে তোলা হলো, মালিনীকেও গ্রেপ্তার করা হলো। কিন্তু বাইরে এসে রায়বাবু বললেন,
চুরির ব্যাপারটা না হয় মিটলো, কিন্তু এই মিসেস সরকার আর তার মেয়ের খুনের ব্যাপারটা। ব্যোমকেশ একবার মালিনীর দিকে তাকাতেই সে হাত জোর করে বলে উঠল, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি এসব করিনি। হ্যাঁ, চুরির ব্যাপারটা আমি আর পটলা মিলে, কিন্তু কিন্তু বাকিটা আমরা সত্যি জানি না। পটলা এবার উত্তর দিল, আমি যখন ঘরে ঢুকেছিলাম তখনই আমার কেমন যেন সন্দেহ হয়েছিল যে কিছু একটা হয়েছে, কিন্তু আমি আমার কাজ তাড়াতাড়ি সেরে বেরোতে যাওয়ার সময় টেবিলের কাছ থেকে একটা গ্লাস মাটিতে পড়ে যায় আর ঝনঝন করে শব্দ হয়ে ওঠে, কিন্তু তাতেও ওরা কেউ ঘুম থেকে উঠলো না। আমি টর্চের আলোয় ফেলে দেখি যে দুজনেই ঘুমাচ্ছে, তখনই বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হয়েছে। আচ্ছা, তুমি যখন ও বাড়িতে গিয়েছিলে, মানে বাড়ির পেছনের দিক থেকে জানলার কাছে, কিংবা যখন ও বাড়ি থেকে বেরিয়ে এসেছো তার আগে বাড়ির আশেপাশে কাউকে দেখেছিলে? পটলা বেশ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, না, তবে ওই বড় রাস্তা দিয়ে ছোট গলির ভেতরে ঢোকার আগে একজনকে যেন দেখেছিলাম, চাদর মুড়ি দেওয়া, সে বড় রাস্তার দিকে যাচ্ছিল। এই কথায় ব্যোমকেশ, আমি ও রায়বাবু তিনজনেই যেন চমকে উঠলাম। ব্যোমকেশের মুখে একটা হাসি ফুটে উঠল। সে বলল, তুমি দেখেছিলে লোকটাকে? আর যদি সেই লোকটাকে আবার দেখো তাহলে চিনতে পারবে? মুখটা ভালোভাবে দেখিনি, তবে লোকটা যখন বেরিয়ে এলো তখন ওই বড় রাস্তার কাছে একটা গাড়ি দাঁড়িয়েছিল। লোকটা গাড়িটাকে ডাকলো এবং ডেকে বলল স্টেশনের কাছে যাব। ব্যোমকেশের মুখে একটা অদ্ভুত হাসি আবার দেখা গেল। হাতের ইশারায় মালিনী আর পটলাকে নিয়ে যেতে বলল সে। রায়বাবু বললেন, কিছু বুঝতে পারলেন ব্যোমকেশবাবু? আপনাকে একটা কাজ করতে বলছি রায়বাবু, আপনি শুধু সেটা করুন। কাল সকালের মধ্যে আমায় খবর দিন, তারপরে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ব্যোমকেশের কথা শুনে আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না, তবে রায়বাবু যেন কিছু একটা আন্দাজ করেছিলেন। ব্যোমকেশের মধ্যে যে কিছু একটা চলছিল সেটা এবার আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। বাড়ি ফেরার সময় আমি বললাম, ব্যোমকেশ, কি হয়েছে বলো তো? তুমি আমায় কিছুই তো বলছো না। কেসটার যে এখনো সমাধান হয়নি সেটা তো বুঝতে পারছি, এই খুনের ব্যাপারটাই তো এখনো। রোসো বন্ধু রোসো, আগে বাড়ি চলো, তারপর এই বিষয়ে আলোকপাত করা যাবে। বাড়ি এসে ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে বসে একটা সিগারেট ধরালো। আমি ব্যোমকেশকে চেপে ধরতেই সে আমাকে বলল, আচ্ছা অজিত, এই কেসে তোমার কি মনে হয় মিসেস সরকার আর তার মেয়েকে কে খুন করেছে? মিস্টার সরকার যে তৃতীয় ব্যক্তির কথা বলছিলেন সে খুন করে থাকতে পারে, কিন্তু তার মোটিভটা আমার কাছে পরিষ্কার নয়। ব্যাপারটা কি এমন হতে পারে না যে আসলে অপরাধী মিসেস সরকারকেই খুন করতে চেয়েছিল, কোনোভাবে তার মেয়েও মারা গেছে ওই একই বিষয়ে? এটাই বা কি করে হয়? বিষ ছিল জলে। তোমার হয়তো মনে আছে, যখন আমরা ওই ঘরে গিয়েছিলাম তখন একটা স্টিলের গ্লাস নিচে পড়ে থাকতে দেখেছিলাম। বেশ খানিকটা জলও পড়েছিল এদিকে ওদিকে। আরেকটা স্টিলের জগ ছিল টেবিলের ওপরে, তাতে তখন খানিকটা জল ছিল। কি মনে হতে সেই জল সহ জগটাকেও আমি পাঠিয়ে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য, আর তাতেই বিষ ছিল। আমার মনে হয় উনি জেনে শুনে বিষ জলে মিশিয়েছিল, যাতে রাতের বেলা মিসেস সরকার জল খাবে এবং তারপর মারা যাবে। কিন্তু তোমার এক্ষেত্রে তৃতীয় ব্যক্তির কথাটাই মনে হচ্ছে তো। অজিত, তুমি সমস্ত কিছু নিয়ে বেশ ভালো চিন্তা করো, কিন্তু তোমার সমস্যা হলো সব শেষে যেটা দেখা যায় তুমি সেটা নিয়েই সবসময় ভাবতে থাকো। ঘটনাক্রমে সেটা সত্যি হয় না। তুমি যদি আমায় আসল কথাটা বলে ফেলো তাহলেই তো হয়ে যায়। আসল কথাটা এখনো জানা যায়নি। আজকের দিনটাও অন্তত আমাদের অপেক্ষা করতে হবে। কাল সকালে রায়বাবুর ওপর নির্ভর করছে। রায়বাবু যদি খবর জোগাড় করতে পারেন তাহলে। পরদিন সকালে রায়বাবু আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। সকাল বলতে প্রায় 11টা নাগাদ তিনি আমাদের বাড়িতে এলেন। ব্যোমকেশের মুখে একটা হাসি দেখা গেল। ব্যোমকেশের এই হাসিটা আমার বড্ড চেনা। আমাদের বসার ঘরে বসতেই হরিদা চা নিয়ে এলো আমাদের জন্য। চায়ে চুমুক দিয়ে রায়বাবু হাসতে হাসতে বললেন, আরে কি ব্যাপার বলুন তো ব্যোমকেশবাবু, আপনি সন্দেহ করলেন কি করে ব্যাপারটা?
গোটা তদন্তের মোড়টা একেবারে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছিল। ভাগ্যিস আপনার মাথায় এমন একটা ধারণা এসেছিল। ব্যাপারটা অতি সাধারণ ছিল। আসলে প্রথম থেকে আমরা অন্য দিক ধরে হাঁটছিলাম। ওই চুরিটাই গোটা ব্যাপারটাকে ঘুরিয়ে দিয়েছিল। তবে আসলে মিস্টার সরকার নিজেই একটা কথা ভুল করে বলে ফেলেছিল। এই এক মিনিট, মিস্টার সরকার এখানে কোথা থেকে এলো? আর কোন বিষয়ে কথা বলছো বলো তো তোমরা? আর রায়বাবু, অপরাধী কি ধরা পড়েছে? ধরা পড়বে না মানে? ব্যোমকেশবাবু এত সহজভাবে গোটা ব্যাপারটা আমায় বুঝিয়ে দিয়েছিলেন। আর তাছাড়া খোঁজ খবর নিয়ে যে প্রমাণগুলো পেয়েছি তার সমস্ত কিছুই অপরাধের উল্টো দিকে। অপরাধী যে এমন কেউ বেরোবে সেটা আমি ভাবতেই পারিনি। তার মানে কি অপরাধী মিস্টার সরকার? কথাটা বলেই ব্যোমকেশের দিকে তাকাতে দেখলাম সে হাসি মুখে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ছে। আমি অবাক হয়ে গেলাম, বললাম, কিন্তু কি করে মিস্টার সরকার, কি করে? আর আর তিনি কেনই বা তার স্ত্রী আর মেয়েকে খুন করতে চাইবেন? গোটা ব্যাপারটা বোঝার জন্য তোমায় অনেকগুলো ব্যাপার জানতে হবে অজিত। এই যে মিস্টার সরকার, তার ব্যাপারে কয়েকটা খবর আমাদের অজানা ছিল। সেগুলো জানার জন্যই আমি রায়বাবুকে একটা দিন সময় দিয়েছিলাম। রায়বাবু খুব ভালোভাবে সমস্ত খবরগুলো জোগাড় করেছেন। রানাঘাটের কাছে মিস্টার সরকারের আরও একটি পরিবার রয়েছে। তার সেই পরিবারে তার একটি ছেলে এবং একটি মেয়ে আছে। এখানে মিসেস সরকার এবং তার মেয়ে থাকতো। এই পরিবারটা কিন্তু মিস্টার সরকারের দ্বিতীয় পরিবার, অর্থাৎ রানাঘাটের কাছে তার বিয়ে প্রথমে হয়েছে। এখানে তিনি পরে বিয়ে করেছেন, কিন্তু দুটো বিয়ে করার কারণ কি, এই তথ্য অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল মিসেস সরকার তার বাবার একমাত্র মেয়ে ছিল। মিসেস সরকারের জন্যই কিন্তু এখানকার এই যে কাঠের গুদামের গোটা দায়িত্ব, বলতে গেলে এখানকার কাঠের গুদামের মালিকানা পান, এবং যে বাড়িতে ওরা থাকে সেই বাড়িটা মিস্টার সরকার পেয়ে যান। টাকার জন্যই তিনি মিসেস সরকারকে বিয়ে করেছিলেন। এদিকে রানাঘাটেও তার একটা পরিবার রয়েছে, আর এখানে একটা পরিবার রয়েছে। মিসেস সরকার সাদাসিধা মহিলা, তাই তার পক্ষে এত কিছু জানা সম্ভব ছিল না। বেশিরভাগ সময় তিনি বাইরে থাকতেন। সপ্তাহে একদিন কিংবা দুদিনের জন্য তিনি বাড়িতে ফিরতেন। মিসেস সরকার ভাবছেন তিনি হয়তো ব্যবসার কাজে বাইরে রয়েছেন, আর মিস্টার সরকার রানাঘাটের কাছে, তিনি তার পরিবারের কাছে থাকতেন। এই গোটা ব্যাপারটা বেশ সুন্দরভাবে চলছিল। ও আরেকটা কথা, রানাঘাটের কাছে তার নাম এবং এখানে তার নাম ছিল আলাদা। কিন্তু এমন একটা ব্যাপার তিনি চালাচ্ছিলেন কি করে? রানাঘাটের কর্মচারীরা এইসব ব্যাপারে কিছু জানতো না, আর এখানকার লোকেরা কি করে জানবে বলো? দু জায়গায় তার নাম দুরকম, এবং এখানকার লোকদের সঙ্গে ওখানকার লোকদের দেখা সাক্ষাৎ খুব কমই হয়, না হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া তিনি কাঠের গোদামের মালিক, তার ব্যাপারে তার কাজের লোকজন খুব কমই জানে। রানাঘাটের কাছে তার যে পরিবার রয়েছে তা কাঠের গোদাম থেকে অনেক দূরে, সে খবর সেখানকার কর্মচারীদের পক্ষে জানা সম্ভব নয়। তাছাড়া তিনি তার পরিবার নিয়ে কখনোই কারোর সঙ্গে খুব বেশি কথা বলতেন না। কিন্তু মিসেস সরকারকে তিনি খুন করতে গেলেন কেন? এখানে পুরোটাই আমি অনুমান করেছিলাম, তবে পরবর্তীতে দেখা গেল সবটাই সত্যি। মিসেস সরকার কোনোভাবে রানাঘাটের তার পরিবারের কথা জেনে গিয়েছিলেন, সেটা যেভাবেই হোক না কেন, আর তাতেই তার সাথে মিস্টার সরকারের কথা কাটাকাটি হয়। সেদিন মালিনী যা দেখেছিল সত্যিই দেখেছিল, কিন্তু একজন তৃতীয় ব্যক্তির কথা সে বুঝতে পারলেও সেই তৃতীয় ব্যক্তিটি মিসেস সরকারের দিক থেকে নয়, মিস্টার সরকারের দিক থেকে, সেটা সে বুঝতে পারেনি। তবে আমরা খোঁজ খবর নিয়ে মিসেস সরকারের ব্যাপারে বেশ ভালো তথ্যই পেয়েছি। এমন কিছু তার পক্ষে সম্ভব নয়। এদিকে মিস্টার সরকার বাইরে থাকে, তার পক্ষে সমস্ত কিছুই সম্ভব, তাই তার পিছু পিছু খোঁজ নিতে সমস্ত কিছু বাইরে বেরিয়ে আসে। কিন্তু সেই রাতে যে মিস্টার সরকার ফিরে এসেছিল সেই কথা আপনি অনুমান করলেন কি করে? আপনি হয়তো ওই পটলার কথা ভুলে যাচ্ছেন। পটলা কাউকে দেখেছিল ওই গলি থেকে বেরিয়ে বড় রাস্তার দিকে যেতে। ওই সময় ওখান থেকে বেরিয়ে কেউ বড় রাস্তার দিকে যাবে, আর সেটা কেন? আর সেই রাতে যে গাড়িতে করে মিস্টার সরকার স্টেশনে গিয়েছিলেন সেই গাড়ি আমি খুঁজে বার করেছিলাম। তাকে সাথে নিয়ে থানায় গিয়েছিলাম বিপিনবাবুকে শনাক্ত করার জন্য। সেই তো শনাক্ত করেছিল যে ওই লোকটি সেদিন রাতে গাড়িতে করে স্টেশন পর্যন্ত গিয়েছিল। কিন্তু পুলিশ যখন রানাঘাটে তার গুদামে টেলিফোন করে জানিয়েছিল তার স্ত্রীর কথা, তখন কাঠের গোদামের অনেকেই এই ব্যাপারগুলো হয়তো জানতো,
তবে তাদের বেশিরভাগকেই টাকা পয়সা এবং কাজ দিয়ে হাত করে রেখেছিলেন মিস্টার সরকার। তাই তার কথায় সঙ্গে সঙ্গে তারা জানিয়েছিল সে রানাঘাটেই আছে, কিন্তু সে রানাঘাটে ছিল না। স্টেশনের কাছে কোথাও রাত কাটিয়ে পরদিন সকালে তার ফিরে আসার কথা, এবং সেই মতোই সে ফিরে এসেছিল। সে নিশ্চয়ই এখানকার কোনো হোটেলে রাতে ছিল। ওই লোকটি তাকে হোটেলে ফোন করে সমস্ত কথা জানিয়ে দিয়েছিল। ইচ্ছে করে তিনি একটু দেরি করে এসেছিলেন যাতে নিজের কাজের অজুহাত দেওয়া যায়। হ্যাঁ, সমস্ত কিছুই তো বুঝতে পারলাম, কিন্তু তিনি নিজের মেয়েকে খুন করতে গেলেন কেন? ওটা তো তিনি করতে চাননি, সেটা তিনি নিজের মুখে স্বীকার করেছে। তিনি শুধুমাত্র মিসেস সরকারকে খুন করতে চেয়েছিলেন। মিসেস সরকার সমস্তটাই বুঝতে পেরে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন এবং সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে চেয়েছিলেন। তাই সেদিন রাতে তিনি ওই কাজটা করেন। সরাসরি খুন করতে গেলে তার উপর সন্দেহ করবে সবাই, আর যদি অন্য কোনোভাবে খুন করার চেষ্টা করেন তাহলে মেয়েটি জেগে যেতে পারে। তাই তিনি সেদিন ফিরে এসেছিলেন সন্ধ্যাবেলাতেই। তারপর রাতের বেলা সুযোগ বুঝে বাড়িতে ঢুকে জলের মধ্যে বিষ মিশিয়ে দেন। তিনি অপেক্ষা করছিলেন বোধহয় মিসেস সরকার কখন ওই জল খাবেন। তারপর যখন সেখান থেকে বেরিয়ে পড়লেন তখনই দেখা হলো ওই পটলার সঙ্গে। পটলা কিন্তু ওই রাস্তা ধরে ঢুকেই প্রথমে ওই বাড়িতে যায়নি। সে আশেপাশে ঘুরে বেরিয়ে দেখেছে, তারপর সময় বুঝে ঢুকেছে। ততক্ষণে মিসেস সরকার জল খেয়ে ফেলেন এবং তার শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায়। মিস্টার সরকার জানিয়েছেন তার মেয়ে রাতের বেলা ঘুম থেকে ওঠে না, তাই তিনি ভাবতেও পারেননি যে ওই জলটা সে নিজেও খাবে। বিষ বেশ সময় নিয়ে কাজ করবে যাতে বিষক্রিয়ায় চেঁচামেচি কেউ করতে না পারে, তাই ঘুমের মধ্যেই মারা যায়। এমন বিষই তিনি জোগাড় করে রেখেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। মিসেস সরকারের সঙ্গে তার মেয়েও মারা গেলেন। তবে তিনি যখন খবরটা পেয়েছিলেন তখন বুঝতে পেরেছিলেন এখন আর কিছুই করার নেই। তাই তিনি আমাদের কাছে এসে প্রথমেই একজন তৃতীয় ব্যক্তির কথা বলেন। মিসেস সরকারও বেঁচে নেই, তাই তার কথার সত্যতা কেউ প্রমাণ করতে পারবে না। আমি অবাক হয়ে গেলাম ব্যোমকেশের কথায়। এমনটাও হতে পারে? আমাদের কাছে এই সেদিন এসেছিলেন মিস্টার সরকার। তার মুখ দেখে মনে হয়েছিল তিনি বেশ ভালো মানুষ। তার কথাবার্তা, ব্যবহার সব কিছুই ভালো বলে মনে হয়েছিল। তিনি বারবার ব্যোমকেশের কাছে অপরাধীর শাস্তির জন্য বলেছিলেন। হ্যাঁ, জানি মুখ দেখে মানুষ চেনা যায় না, তাও এতটা ভুয়ো মানুষ হতে পারে? রায়বাবু উঠে পড়লেন, তারপর বললেন, ভদ্রলোক ধরা পড়ে ভীষণ ভেঙে পড়েছেন। তার পরিবারের লোকেদের কথা বলেছেন, তাদের খবরও দেওয়া হয়েছে। তারা কালকে দেখা করতে আসবে সকালে। ব্যোমকেশ আর কিচ্ছু বলল না, চুপ করে রইল। রায়বাবু আস্তে আস্তে বেরিয়ে গেলেন বাইরের দিকে। একটু পরে ব্যোমকেশ যেন স্বগদোক্তির মতো বলে উঠল, ভুল করার সময় মানুষ কিন্তু একবারও ভাবে না অজিত। মিস্টার সরকার লোকটা খুব একটা খারাপ ছিলেন না, নেহাত লোভে পড়ে সমস্ত কাজ করেছিলেন, আর হটকরিতায় দুটো খুন করে ফেললেন। তবে যদি তিনি ভুল কোনো কাজ না করতেন তাহলে তার হাতে এমন খুন হতো না, আর তার দুটো পরিবার একসঙ্গে এত বড় বিপদে পড়তো না। আমি আর কিছু বলতে পারলাম না। চুপ করে বসে তাকিয়ে রইলাম খোলা জানলার দিকে।